সুবিধা হবে, তাই না? হ্যাঁ। ঠিক আছে, আমি এবার রিভিশন করে দিই। আপনাকে ফিসক্যাল ইয়ার কাকে বলে অনুরূপ ফার্স্ট বলুন। হ্যালো স্যার, হ্যাঁ। ডিস্টার্ব হচ্ছে স্যার। কি ডিস্টার্ব হচ্ছে? আপনার আপনার কথাগুলো ডবল ডবল হচ্ছে, মানে আপনি যে বলে যাচ্ছেন একটা কথা, হ্যাঁ। সেটা পরবর্তীকালে আবার সেই কথাটাই শুনতে তাহলে পাচ্ছি। আপনার ওখানে দেখুন দুখানা জায়গা থেকে নেট জয়েন করেছেন, একটা জায়গা হুম। থেকে অফ করে রাখুন। আপনি মানে দু জায়গা থেকে জয়েন করেছেন, এক জায়গা থেকে সাউন্ডকে পুরো অফ করে রাখুন, মেশিনের সাউন্ডটাকে। আপনি এখন এখন তো আপনি মেশিন থেকে শুনলেন হেডফোনে, ঠিক আছে? হুম হুম তো মেশিনের সাউন্ডটাকে পুরো অফ করে দিন। আমি তো হেডফোনে রয়েছি, মেশিনের সাউন্ডটা অফ করে দেবো মানে? মেশিনের সাউন্ডটাকে যদি অফ, হেডফোন থেকে তো শুনছেন, আবার হুম মেশিনের সাউন্ডটাও তো অন হয়ে রয়েছে। আপনি কিন্তু মেশিনের সাউন্ডটাকে অন করতে এইমাত্র শুনলেন ভিডিওটা। হুম তো মেশিনের সাউন্ডটাকে আবার অফ করে দিন। মেশিনের সাউন্ডটা অফ করবো। মেশিনের সাউন্ড অন থাকলে তো দুটো সাউন্ড হয়ে যাবে, ক্লাস করবে। তোমার পাশাপাশি দুটো খুলে গেছে, একটা হ্যাঁ। বন্ধ করো। উপরে যেগুলো আছে না, মানে উপরে যে দেখো বারগুলো আছে না, ওটা বন্ধ করতে হবে। এগুলো এগুলো ওগুলো এইটা না। বন্ধ করতে, আইস ভিডিও লেখা আছে না, ওটা বন্ধ করো। হ্যাঁ করলাম। হ্যাঁ, এবারে ইয়ে করো। হ্যাঁ, এবারে যেমন শেয়ার করছিলে করো, হয়ে যাবে। কি জানি, তাহলে কি নেটটা কি চেঞ্জ করবো একবার? মোবাইল থেকে তো নেট চালাই স্যার। হ্যাঁ। নেটটাকে কি চেঞ্জ করবো? চেঞ্জ বলতে? মানে অন্য অন্য কোম্পানির নেট লাগাবো তাহলে? আপনার নেট তখন ঠিকই চলছে, আপনার সাউন্ড ঠিক আছে তখন। না না, ওই সাউন্ড না, আমি বলছি যে এই যে ভিডিওটা দিলেন না আপনি, ভিডিওটা হচ্ছে কি, আপনি যে কথা বলে যাচ্ছেন, হ্যাঁ, আবার অন্য কথার মধ্যে ঢুকে যাচ্ছে অটোমেটিক। তুমি দুটো ভিডিও সাইমালটেনিয়াসলি আগে পরে ওরে খুলে বাবা, ফেলেছো, আপনি তো ওই জন্য। শুনছেন দুটো ভিডিওকে একবার। মোবাইলের স্ক্রিন সাউন্ডটাকে অন করে রেখে দিয়েছেন, আর একবার আপনি এটাকে শোনবার সময় তো আপনি শুধু ভিডিও শুনবেন। হুম, তাই তো আপনি কানে তো শুনছিলাম। আপনার হেডফোনও গোঁজা রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হেডফোনটাকে খুলে ফেলে শুনতে হয় তো। আপনি ভিডিও কিরম ভাবে শোনেন, মোবাইল থেকে, মেশিন থেকে? আমি মেশিন থেকে তো ভিডিও শুনি না। হ্যাঁ। আমি মেশিন থেকে ভিডিও শুনি না, আমি মোবাইল থেকেই শুনি তাহলে ভিডিও। মোবাইল থেকে চালা, শুধু মোবাইল থেকে দেখতে হবে, তাহলে এখান থেকে দেখলে তো অসুবিধা হবেই। দুটো সাউন্ড তো ক্লাস করবেই। ঠিক আছে, দেখি কি করা যায়। আদারওয়াইজ তো সাউন্ড ক্লাস করার কোনো কারণ নেই। এখন কি নেটের আপনার সাউন্ড প্রবলেম। ডুপ্লিকেট হচ্ছে? না, তখন হচ্ছিল, মানে তখন আমি হচ্ছে, যখন, তখন আপনি মানে নতুন করে যখন ভিডিওটা অন শুনবেন করার তখন দেখা সময়। যায়, এখন আর হবে না। ঠিক আছে। হুম। তখন যেটা হচ্ছিল, তখন দুটো সাউন্ড একসঙ্গে পাচ্ছিলেন, ওই যে একটা সাউন্ডকে অফ করে রাখতে হয়। ঠিক আছে। আগে বলুন ফিসক্যাল ইয়ার কাকে বলে। ফিসক্যাল ইয়ার কাকে বলে? হ্যালো। স্যার, ফিসক্যাল ইয়ার বলা হয়ে থাকে ক্যালেন্ডার ইয়ারটাকে, 1 jan থেকে 31 ডিসেম্বর। আর যেটা নন ক্যালেন্ডার সেটাকে বলে না ফিসক্যাল ইয়ার? দুটোকে ফিসক্যাল ইয়ার টু টাইপস হয়, মানে একটা না, ক্যালেন্ডার আমি ইয়ার জিজ্ঞেস করেছি 1 jan to। ফিসক্যাল ইয়ার কাকে বলে। দুটাই, পাঁচটাই, আমি আই ডোন্ট নো, আমার দেখার দরকার নেই। যে ফিসক্যাল পিরিয়ডে ইয়ার কাকে বলে? অ্যাকাউন্টিং হয়ে থাকে, হ্যাঁ। যে ইয়ারটাতে অ্যাকাউন্টিং কাজকর্ম হয়ে বেসিক্যালি থাকে। ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস যেখানে হয়, সেটাই হচ্ছে ফিসক্যাল হুম। ইয়ার। ঠিক আছে। ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি। যেখানে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বিজনেস ট্রানজাকশনস যে পিরিয়ডের মধ্যে হচ্ছে, সেটা হচ্ছে ফিসক্যাল ইয়ার। ঠিক আছে। এই ফিসক্যাল ইয়ার দু রকমের হয়। একটা হচ্ছে হুম। ক্যালেন্ডার, একটা হচ্ছে নন ক্যালেন্ডার। ক্যালেন্ডার হচ্ছে যেটা জানুয়ারি টু ডিসেম্বর, হুম। আর নন ক্যালেন্ডার হচ্ছে যেটা ক্যালেন্ডার নয়, সেটা নন ক্যালেন্ডার। ঠিক আছে। যে কোনো এপ্রিল হতে টু পারে, মার্চ। এপ্রিল টু মার্চ হতে পারে, জুলাই টু জুন হতে পারে, অক্টোবর টু সেপ্টেম্বর হুম। হতে পারে, যেটা ইচ্ছা হতে পারে। হুম। ঠিক আছে। এখন আমাদের ক্যালেন্ডার হুম। এসএপিতে ফিসক্যাল ইয়ারের যে ফরম্যাটটা, মানে হুম। ভ্যারিয়েন্ট, ফিসক্যাল ইয়ার ভ্যারিয়েন্ট মেনশন করার যে ফরম্যাটটা, সেটা হচ্ছে অনলি 4 ক্যারেক্টার। ঠিক আছে। হুম। ঠিক আছে, অনলি 4 ক্যারেক্টার। মানে হচ্ছে আমরা যেমন আমাদের ক্ষেত্রে ফিসক্যাল ইয়ার কিরম বলি, এখন যেটা চলছে সেটা হচ্ছে 2023-24 ড্যাশ দিয়ে 24। হুম। ঠিক আছে। বাট ওখানে
ওই ড্যাশ দিয়ে মানে ব্রেক করে ফিসকাল ইয়ার ভ্যারিয়েন্ট বলার জায়গা নেই। ওখানে আপনাকে কি বলতে হবে, স্টার্টিং ফিসকাল ইয়ারটা, ফিসকাল ইয়ার যাই হোক, ক্যালেন্ডার নন ক্যালেন্ডার যাই হোক, স্টার্টিং ফিসকাল ইয়ারটাই বলতে হবে। দ্যাট ইজ কল 2023 বা 2024, যেরকম ইচ্ছা। ঠিক আছে, এবার আপনাকে লোক জিজ্ঞেস করবে যে কবে থেকে আপনার স্টার্ট হচ্ছে, যখন বলবেন ফিসকাল ইয়ার আমার এইটা, তখন আমার লোক জিজ্ঞেস করবে, লোক বুঝে যাবে। তো এইবার হচ্ছে, যখন আমি একটা একটা ক্যালেন্ডার ইয়ার বলছি 2023, তো যদি এপ্রিল টু মার্চ হয় খুব স্বাভাবিকভাবে সেটা ডিসেম্বর মাস অবধি যখন যাচ্ছে, একটা বছর শেষ হয়ে যাচ্ছে, বাকি মাসটা 3টে মাস নতুন বছরে পড়ে যাচ্ছে। ঠিক আছে, হুম তো আমি তো 24-এর মাস তো এখানে কি করে অ্যানাউন্স করব? তো সেই জন্য এখানে একটা ইয়ার শিফটের কনসেপ্টকে ইউজ করা হয়েছে। ইয়ার শিফট কি বলা হয়েছে না, ইয়ার শিফট বলা হয়েছে যে যে শিফটিং অফ ফাইন্যান্সিয়াল ইয়ার। ঠিক আছে, ইয়ার শিফট মানে হচ্ছে শিফটিং অফ ফাইন্যান্সিয়াল ইয়ার। শিফটিং অফ ফাইন্যান্সিয়াল ইয়ারটা কি না, ওই যে 3টে মাস, আমাদের যে প্রত্যেকটা মাসকে আমরা পিরিয়ড বলি, আমাদের ফার্স্ট পিরিয়ড কবে থেকে শুরু হয়েছে, এপ্রিল থেকে শুরু হয়েছে। ঠিক আছে, এবং ডিসেম্বরে গিয়ে আমাদের 9th পিরিয়ড হয়ে গেছে, বাট প্রথম থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3টে পিরিয়ড ফাঁকা রয়েছে। ঠিক আছে, ওই 3টে পিরিয়ডের ঘরে আমরা নেক্সট ইয়ারের যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসকে ওখানে বসিয়ে রাখছি, এবং ওখানেও আমরা পিরিয়ডের নাম দিচ্ছি। বাট মেশিন কি করে বুঝবে? কারণ মেশিনকে আপনি বলছেন ফার্স্ট পিরিয়ড আপনার এপ্রিল, আবার ওখানে 1 নম্বর ঘরের মধ্যে জানুয়ারিকে, 1 নম্বর মাসে জানুয়ারিকে বসাচ্ছেন 10 নম্বর পিরিয়ডে, মেশিন তো কনফিউজ হয়ে যাবে। সেই জন্য মেশিনকে বলা হচ্ছে ইয়ার শিফটের কারণে গিয়ে শিফটিং অফ ফিনান্সিয়াল ইয়ারে -1, মানে এটা 2024-এর মাস। এই তিনটেকে আমরা জাস্ট শিফট করে আগের রুমে বসিয়ে রাখছি, বাট অ্যাকর্ডিং টু মান্থের যে সিস্টেম, জানুয়ারির পর ডিসেম্বরের পর জানুয়ারি, জানুয়ারির পর ফেব্রুয়ারি, সেটা অ্যাকর্ডিংলি আসবে, সেটা 9-এর পর 10, 11, 12 পর পর আসছে। এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি ফিসকাল ইয়ারের মেন কনসেপ্ট। অনিরূপ, বোঝা গেল? হুম নেক্সট হচ্ছে ফিল্ড স্ট্যাটাস। ফিল্ড স্ট্যাটাসটা যতক্ষণ না মধ্যে জিএল অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং জেনারেল লেজার অ্যাকাউন্ট পোস্টিং করা হয়, ততক্ষণ এর ইমপ্লিমেন্টেশনটা খুব একটা ভালো বোঝা যায় না। এনিওয়ে, আগে আমি বলি, যে কোনো জেনারেল লেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমাদের প্রচুর ফিল্ডকে ফিল আপ করতে হয়, ডিফারেন্ট টাইপস অফ ফিল্ড প্রচুর ফিল আপ করতে হয়। ঠিক আছে, তো এই ফিল্ডগুলো এখন আলটিমেটলি কি হয়, ফিল্ডগুলো হচ্ছে বেসিক্যালি ডিফারেন্ট টাইপসের হতে পারে। আইদার হতে পারে এই ফিল্ডগুলো আপনার টোটালি হচ্ছে নিউমেরিক ফিল্ড, মানে সরি রিকোয়ার্ড ফিল্ড, মানে আপনাকে দিতেই হবে কম্পালসারি। আইদার হতে পারে এই ফিল্ডগুলো আপনার অপশনাল ফিল্ড, না দিলেও চলবে। ঠিক আছে, আইদার হতে পারে এই ফিল্ডগুলো আপনার ডিসপ্লে ফিল্ড, জাস্ট শো করবে। আইদার হতে পারে এই ফিল্ডগুলো হচ্ছে আপনার অপশনাল, সাপ্রেস ফিল্ড, মানে হাইড করে রাখা থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে মেন এখানকার কনসেপ্ট। ক্লিয়ার? এখন কোয়েশ্চেন হচ্ছে যে যদি দেখা যায় যে এই যে কনসেপ্টটা হচ্ছে এখানে, ঠিক আছে, এই কনসেপ্টে বেসিক্যালি আমাদের যখনই কোনো ফিল্ড আমরা করতে যাব, তাহলে এখন প্রচুর ফিল্ড আমাদের এক একটা ডিফারেন্ট টাইপস অফ জিএল এর জন্য ক্রিয়েট করতে হবে। এসএপি কি করেছে, ডিফারেন্ট টাইপস অফ জিএল এর জন্য ডিফারেন্ট টাইপস অফ ফিল্ডের গ্রুপ বানিয়ে একটা ভ্যারিয়েন্টের মধ্যে কপি করে রেখে দিয়েছে। আমরা সেখান থেকে কপি করে তুলে নতুন ভ্যারিয়েন্ট বানিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে আমাদের কি সুবিধাটা হলো? সুবিধাটা হলো যে আমাদের নতুন করে কিছু বানাতে হলো না, একদম সেটিং করা জিনিস আমরা জাস্ট কপি করে করে নিলাম। ঠিক আছে, আজকে ধরুন আমরা যখন কোনো মানে ক্লাসে পড়াশোনা করতাম, তখন আমরা দেখবেন
যে অনেক সময়তে স্যার বলতেন যে এই নোটসটা জেরক্স করে নিতে হবে, ঠিক আছে, কারণ বসে লিখতে গেলে অনেক সময় লাগবে। আমরা কি করতাম, তখন ওটাকে জেরক্স করতাম। জেরক্স ইজ নাথিং বাট লাইক দ্যাট, যেটা আমরা এখানে করছি, ওই কপি করছি, টাইমটা সেভিংস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানেও ঠিক তাই। ওকে, এবার হচ্ছে যে নেক্সট এসেছিল কি আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস। চার্ট অফ অ্যাকাউন্টসের কনসেপ্টটা কি ছিল? চার্ট অফ অ্যাকাউন্টসের কনসেপ্ট ছিল বেসিক্যালি যে কাকে বলে চার্ট অফ অ্যাকাউন্টস, অনিরূপ? হুম? চার্ট অফ অ্যাকাউন্টস কাকে বলে? জি, পারবো না স্যার, হ্যাঁ, পারবো না স্যার। কেন? আমি তো আগের দিন পড়িয়েছি। রাজস্বী, চার্ট অফ অ্যাকাউন্টস কাকে বলে? চার্ট অফ অ্যাকাউন্টসটা কি? এটা বুঝতে চার্ট অফ অ্যাকাউন্টস বলতে হচ্ছে পারবো একটা না। বাকেট, ঠিক আছে, যেখানে আমরা বেসিক্যালি টোটাল সমস্ত জিএল গুলোকে স্টোর করে রাখি, ঠিক আছে। চার্ট অফ অ্যাকাউন্টস ইজ এ বাকেট হোয়ার উই স্টোর জিএলস, ঠিক আছে। যখনই কোনো জিএল আমাদের ক্রিয়েট হয়, সেই জিএল গুলো যেখানে গিয়ে স্টোর হয় তার নাম হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস, ঠিক আছে। তার নাম হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস, ঠিক আছে। কি বললাম? যখনই কোনো জিএল যেখানে গিয়ে স্টোর হবে তার নাম হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস। অনিরূপ, বোঝা গেল না গেল না? গেছে। তো আপনারা যখন বুঝতে পারেননি চার্ট অফ অ্যাকাউন্টসটা, কেন আজকে ফার্স্ট আমাকে এই কোশ্চেনটা করেননি যে স্যার চার্ট অফ অ্যাকাউন্টসটা বুঝিয়ে দিন? এটা কি এখন আমার ডিউটির মধ্যে চলে গেল যে আমি এখন প্রত্যেকটা জিনিস ধরে 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 জিজ্ঞেস করে করে করতে হবে? বলুন আপনি। এটা প্রত্যেকটা জিনিসই বুঝতে হবে, ঠিক আছে। বুঝতে পারলাম না, পারবো না বললে আলটিমেটলি অন্য জায়গায় ছাড় পাবেন, এসএপিতে ছাড় না। লোকে এসএপি জানে বলে চাকরি চলে যাচ্ছে, একটু আগে খবর এলো, ঠিক আছে। এসএপি জানে বলে, এসএপি কোর্স শিখেছে বলে, এসএপি করছে বলে চাকরি চলে যাচ্ছে। কেন স্যার? কোম্পানিতে সে বলেছে, অ্যাকচুয়ালি আমার একটা প্র্যাকটিসিং গ্রুপ আছে, প্র্যাকটিসিং গ্রুপে প্র্যাকটিস করে, এই রাত্রি 9:30 থেকে প্র্যাকটিসিং গ্রুপে কাজ করে। এবার ওর অফিসে ওকে অ্যাভারেজ এমন সময় ছাড়ে, বাড়িতে আস্তে আস্তে 9:30-10টা বেরিয়ে যায়। প্র্যাকটিসিংটা 9:30 থেকে হয়, 3-4 জন মিলে ওই লিঙ্কে একটা লিঙ্ক ক্রিয়েট করে এক একজনের মেশিনে এক একজন মেশিনে করে। এবার ওর কোম্পানিতে বলেছে দেখুন আমার এরকম একটা কোর্স করেছি, তার জন্য একটা প্র্যাকটিসিং এ খুব সাধারণ, সহজ সাধারণ ভাবে কথাটা বলেছে, ঠিক আছে, যে এরকম আমাকে তো বলছে আপনি কি আমাদের জানিয়ে করেছেন? বলছে আমি জানাবো কি, আমি তো 6 মাস আগে থেকে, আমি জয়েন করেছি আমরা এখানে 1 মাস, 2 মাস, আর আমি ক্লাসটা করছি 8 মাস আগে থেকে, কি করে জানাবো? বলছে না আমরা তো ছাড়তে পারবো না, আপনি 15 জানুয়ারি এ করে দিন, টার্মিনেশন নিয়ে নিন। রিজাইন করে আপনি দিন। কেন বললো কথাটা রাজস্বী বলতে পারবেন? কারণ কোম্পানিটা হচ্ছে সো কল্ড একটা এমন ধরনের কালচারের কোম্পানি যেখানে তারা চাইবে এরকম এমপ্লয়ি চাই যাদের জীবনে কোনো উন্নতি করার বা জীবনে কোনো কেরিয়ার ওরিয়েন্টেড স্যার হবে না। অ্যাকচুয়ালি আমি ওটা ফেস করেছি। একটা কোম্পানিতে বলা ছিল যে আপনি মানে ওভার ভ্যালুড বা এত কিছু জানেন, এত কিছু আমাদের লাগবে না। তো এরকম অনেক কোম্পানি বলে যে এত হ্যাঁ, কিছু কোর্স আপনি কারণ করলে তারা এটা জানে আমাদের কি, তারা কোম্পানির হচ্ছে জন্য যে জানে এটা যে এই থাকবে লোক না। তো বেশি দিন থাকবে না। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি তাই। এটা আমিও অনেকবার ফেস করেছি। ইভেন জেন প্যাক্টও বলেছিল যে তুমি যেহেতু আমি সিএমএ ইন্টার করছিলাম, তো আমি বললাম যে সিএমএ ইন্টার আমি আছি, তো ওটা তো আমার জন্য এডুকেশনালি মানে ভালো জায়গা। তো ওরা বলেছিল যে তুমি তো তাহলে তুমি এখানে থাকবে না, তো এসব কেন কোর্স তোমাকে নেওয়া যাবে না, মানে ডাইরেক্টলি মুখের উপরে বলে দিয়েছিল আমাকে। তো হ্যাঁ, এটা করে কোম্পানি। এখন জেন প্যাক্টের ক্ষেত্রে কি, ওরা যেহেতু একটা স্লটে এমপ্লয়ি নেয়, ঠিক আছে, হুম ওদের প্রজেক্টে ঢুকে, এবার কোনো মানুষ হুম যদি প্রজেক্টের মাঝখান থেকে বেরিয়ে যায় তখন তো ওদের প্রবলেম। তার মানে জেন হুম প্যাক্ট আলটিমেটলি কিন্তু এই ক্লাসে পড়ে না, ঠিক আছে। এবার আপনাকে কি করতে হুম হবে, আপনাকে এখানে আমাকে এইটা নিয়ে একটা ক্লাস ভিডিও করতে হবে, ঠিক আছে। হুম কারণ অনেকেই তো এই ক্লাসের মধ্যে রয়েছে, অনেকেই হয়তো ম্যাক্সিমাম লোক আসছে এরকম জায়গা থেকে যাতে তারা প্রবলেমের মধ্যে না পড়ে, হুম। ঠিক আসলে আছে। অফিসে বলা যাবে না আমি শিখছি ওই শিখছি না, বলা অ্যাকচুয়ালি যাবে না। আমার তো ওটা আইডিয়া ছিল না, তখন এমএনসি তে স্বাভাবিক, খুব র্যান্ডম স্বাভাবিক ইন্টারভিউ ভাবে কোনো আসতো। আইডিয়া থাকে না, এই হলো ঠিক আছে। ব্যাপার। ইভেন পিডাব্লিউসি তে ইন্টারভিউ দিয়েছিলাম, ওখানে আমি বলেছিলাম যে উনি ওনার জিজ্ঞাসা করলেন যে আগের কাজের জায়গায় কেন ছাড়তে চাইছেন, তো আমি বললাম ফর বেটার অপরচুনিটি।
ওটা স্বাভাবিকভাবেই বলেছি আমি। হুম তো ওদের সেই একটাই কথা যে তুমি তো এত দূর, তুমি বাড়ির কাছে অফিসে যাও, তুমি কেন এত দূর আসবে, তুমি আসতে পারবে না, তোমাকে নেওয়া হবে না, মানে ইনসিস্ট করছে রীতিমতন। মানে ইন্টারভিউ আমার ভালো গেছিল, বাট হুম ওটার না, জন্য এটা মানে এটা হচ্ছে আমাকে যে, আর ইয়ে করলো। এটা হচ্ছে অনেক ইস্যু যে বাড়ির কাছে লোকে কোম্পানি হুম মানে, এবার কথা হচ্ছে কি, আজকে একটা আপনার যে ব্যাকগ্রাউন্ড ছিল সেখানে আপনাকে একটা যে প্যাকেজ দিতে হবে, হুম ঠিক আছে, হুম হুম ওরা দেখলো যে এর থেকে কম প্যাকেজে আমার লোক চাই, এটা একটা হুম বড় ফ্যাক্টর কিন্তু, ঠিক আছে। হুম হুম এখানে কিন্তু কোম্পানি ভ্যারি করে না, এখানে প্যাকেজটা ভীষণ ভ্যারি করে, ঠিক আছে। আজকে আমরা হুম পিডব্লিউসি বলি, আজকে আমরা আইটি হুম টিসিএস বলি, এগুলো কিন্তু জানবেন না যে এটা একটা রুট থেকে টিসিএস এর মতো হাজার হুম কয়েক হাজার তাদের প্রজেক্ট আছে, কয়েক হাজার তাদের হুম বিভিন্ন ডিভিশন আছে, ঠিক হুম আছে। হুম কোন ডিভিশনে কাকে কখন লেগে যাবে, কার কখন দরকার পড়বে, নোবডি হুম নোজ, ঠিক হুম। আছে। তো এইসব ব্যাপারগুলো এখানে চলে আর কি, ঠিক আছে। তো এনিওয়ে, ইভেন প্রোফাইল সুইচও করে দেয়, এটাও আমি দেখেছি। হ্যাঁ, তখন তখন মানে ভেতরে আপনাকে বলে ঢোকাবে একটা, আর ওখানে গিয়ে কাজে দিয়ে দেবে আর একটা, তো আর অনেক একটা কাজ চলে। দেবে। অ্যাকচুয়ালি এই সমস্ত মেন এমএনসিতে ঢোকার একটা একটা ব্র্যান্ড ভ্যালু নিয়ে নেওয়া, ঠিক আছে। হুম হুম একবার হুম এমএনসিতে ঢুকে গেলে কি হয়, বড় আর একটা এমএনসিতে যেতে সুবিধা হয়, ঠিক হুম আছে। এটা হচ্ছে সব থেকে হুম বড় অ্যাডভান্টেজ, যার জন্য লোক যায়। হুম, হুম। হুম। তো চার্ট অফ অ্যাকাউন্টসটা বোঝা গেল অনিরূপ। হ্যাঁ স্যার। হুম 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 এবার আসছি, চার্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে তো সমস্ত জিএল গুলো স্টোর হবে, বাট হুম যখন আপনি জিএল গুলো স্টোর করতে ক্রিয়েট করতে যাবেন, ঠিক আছে, জিএল গুলো যখন ক্রিয়েট করতে যাবেন, তখন মেশিন জিজ্ঞেস করবে আপনাকে এটা কি টাইপের জিএল, এটা কি অ্যাসেট, না এটা লাইবিলিটি, না এটা ইনকাম, হুম না এক্সপেন্ডিচার, এটা আপনাকে মেশিন জিজ্ঞেস করবে, হুম ঠিক আছে। তো এখন কোয়েশ্চেন হচ্ছে যে এই অ্যাসেট না লাইবিলিটি না ইনকাম না এক্সপেন্ডিচার, এইটা কিন্তু আপনাকে বলতে গেলে আগে থেকে আপনার তার অ্যারেঞ্জমেন্ট করে রেখে দিতে হবে, ঠিক আছে। সেই অ্যারেঞ্জমেন্টের নাম কি? সেই অ্যারেঞ্জমেন্টের নাম হচ্ছে অ্যাকাউন্ট গ্রুপ। অ্যাকাউন্ট গ্রুপ কি কাজ করে? অ্যাকাউন্ট গ্রুপ হচ্ছে ক্লাসিফিকেশন অফ দ্য জিএল, জিএল এর ক্লাসিফিকেশনটা করে, ওয়েদার সেই জিএলটাকে অ্যাসেট, অ্যাকাউন্ট গ্রুপের মধ্যে পড়ছে, অ্যাসেটের মধ্যে কি কি অ্যাকাউন্টসের কি কি ক্লাসিফিকেশন হয়, আইদার জিএল অ্যাসেট হবে বা লাইবিলিটি হবে, অথবা হুম জিএল ইনকাম হবে না এক্সপেন্ডিচার হবে। হুম এই তো মেন মেন ক্লাসিফিকেশন তো এটাই পড়ে, ঠিক আছে। তাহলে আপনাকে আগে থেকে এই অ্যাকাউন্ট গ্রুপের ক্লাসিফিকেশনটা করে রাখতে হবে, একটা খাতায় নোট করে রাখুন। অ্যাকাউন্ট গ্রুপ কন্ট্রোলস, অনুরূপ লিখে রাখুন, অ্যাকাউন্ট গ্রুপ কন্ট্রোলস হুম মাস্টার ডেটা ফিল্ড অফ জিএলস, মাস্টার ডেটা fields of GLs. হুম বলুন। হয়ে গেছে। হুম, এবার অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েট করবো OBD4। OBD4 ঠিক আছে, নিউ এন্ট্রিজ, চার্ট অফ অ্যাকাউন্টসটা দিন। অ্যাসেট, হুম কি দেবে এখানে? অ্যাকাউন্ট গ্রুপের শর্ট ফর্ম অ্যাসেট ASST, এখানে ফুল নেম লিখুন অ্যাসেটস, ফর্ম অ্যাকাউন্ট নাম্বার ওখানে লিখুন 1,
হুম। ট্যাব দিয়ে টু অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 4 লিখে দিন, 1000 লিখে দিন। এই অ্যাকাউন্ট নাম্বারের নাম্বারটা কোত্থেকে পাচ্ছি? আপনার নিশ্চয়ই মনে আছে যখন আমরা চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করেছি, ওখানে আমরা ওখানে মেনশন করেছিলাম লেন্থ অফ ম্যাক্সিমাম জিএল 4। অ্যাকাউন্ট নাম্বার, মনে আছে? হ্যাঁ, চার্ট অফ অ্যাকাউন্টস করার সময় ম্যাক্সিমাম ক্রিয়েট, 4। হ্যাঁ ম্যাক্সিমাম 4 লিখেছিলেন। ম্যাক্সিমাম 4 লিখেছিলাম, কিন্তু 4ই রাখলাম। ট্যাব, ট্যাব এন্টার মারবেন না কখনো, ট্যাব আবার 3 চার্ট অফ অ্যাকাউন্টস, অ্যাকাউন্ট গ্রুপ লাইবিলিটি LIAB করে দিন। স্যার ফ্রম অ্যাকাউন্ট 1 টু অ্যাকাউন্ট 1000 একটু সব বলে বুঝিয়ে দেবেন? দিচ্ছি, সব এটা বুঝিয়ে, বুঝতে একটু ওয়েট পারলাম করুন, না। বানিয়ে আচ্ছা আচ্ছা। লাইব্রেরি। এখানে ফার্ম অ্যাকাউন্ট হচ্ছে 1001, টু অ্যাকাউন্ট 2000, ট্যাব চার্ট অফ অ্যাকাউন্টস, এখানে এক্সপেন্সেস EXPN, এক্সপেন্সেস 2001, ট্যাব দিয়ে হচ্ছে 3000, ট্যাব ইনকাম INC, ইনকাম 3001 থেকে 4000, ঠিক আছে? সেভ, আরো ই করতে হবে। সেভ। দেন। এবার কন্টিনিউ। এবার দেখুন কি হলো, এই 1 থেকে 1000 মানে যখন আমরা অ্যাসেট ওরিয়েন্টেড কোনো জিএল ক্রিয়েট হবে, তার নাম্বারিংটা শুরু হবে 1 2 3 4 5 6 এরকম করে। তার মানে অ্যাসেট আচ্ছা আমরা ম্যাক্সিমাম 1000 ক্রিয়েট করতে পারবো। আবার যখন লাইবিলিটি ওরিয়েন্টেড কোনো জিএল হবে, তার নাম্বারিং শুরু হবে 1001, 1002, 1003 এরকম করে। হুম আবার যখন এক্সপেন্সেস জিএল তৈরি হবে, তখন এক্সপেন্সেস জিএল এর নাম্বারিং হবে 2001, 2002, 2003 এরকম করে। হুম ইনকাম হলো 3000, বুঝে গেল? স্যার বলছি যদি অ্যাসেট 1000 এর ক্রস করে যায় তাহলে তখন কি এবার করব? দেখুন, যখন রিয়েল টাইমে কোনোদিন হুম ক্রসের প্রশ্ন আসে না, ঠিক আছে? আচ্ছা ধরুন একটা আচ্ছা কোম্পানিতে আপনার হুম অ্যাভারেজে ধরুন 2000 অ্যাসেট আছে, ঠিক আছে? হুম তো সেই কোম্পানিতে যদি ভালো আরো নতুন করে অ্যাসেট ক্রিয়েট হয়, কত হতে পারে ক্রিয়েট হয় ম্যাক্সিমাম নাম্বার? আপ টু 2000 তো হ্যাঁ, মানে ধরুন 2000টা অ্যাসেট অলরেডি নর্মাল আছে এসিপি বলছি। নয়, নর্মাল কোনো কোম্পানিতে আচ্ছা 2000 অ্যাসেট হুম আছে, হুম তাহলে তারা এসিপিতে আসছে, ঠিক আছে? হুম তাহলে এসিপিতে এলে ধরুন কোম্পানির বিজনেস ভালো হয়েছে, সবকিছু হচ্ছে, কত অ্যাসেট ক্রিয়েট হতে পারে আর এক্সট্রা? 1000। আরো 1000, তাহলে 3000। হুম তো হুম আপনার 10 ক্যারেক্টার অবধি তো লেন্থ নেওয়া আছে, আচ্ছা আপনি তো ওখানে 4 করেছেন, তো 10 করে রাখবেন। ওরা তো ওখানে তখন দেখা যাবে অ্যাসেট 1 লাখ করে রাখবে, 1 থেকে 1 লাখ, ঠিক আছে? আচ্ছা এখানে তো মানে আমি বলছি এখান থেকে তো অ্যাসেটটা 1 থেকে 1000 হলো, দেন লায়াবিলিটিস হলো 1000, 1 থেকে 2000, তো সিকোয়েন্স তো মেনটেন হচ্ছে না। ওখানে যদি 1 থেকে 1 লাখ হয়ে যায় দেন তাহলে তো 1 লাখ, 1 থেকে লায়াবিলিটিস 2 1000, লাখ, 1 থেকে 2000, 2 লাখ, 1 থেকে 3 লাখ। তখন ওটাও চেঞ্জ করতে হবে হ্যাঁ, সবটাই। তারা তো তাদের মতো করে আচ্ছা করবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে? তারা 1 থেকেই শুরু করবে, কোনো ব্যাপার নেই, তারা 1 লাখ থেকেও শুরু করতে পারে, 1 লাখ থেকে 2 লাখ, 2 লাখ থেকে 3 লাখ এরকম পাবে। মানে চেঞ্জেস হলে ওইটা এখানে এফেক্ট ফেলবে প্রত্যেকটায়। সেটা তো ওদের ব্যাপার, যে কিরম ভাবে কত নম্বর থেকে আচ্ছা কত নম্বর রাখবে, সেটা তো তারা হুম নিজেরা ডিসাইড করবে, আচ্ছা ঠিক আছে? হুম, বুঝা গেল? ঠিক আছে। অনুরূপ ক্লিয়ার? হুম। এবার আমি কি ঠিক। বলেছিলাম, যে অ্যাকাউন্ট গ্রুপ কন্ট্রোল মাস্টার ডেটা ফিল্ড অফ জিএলস,
এবার দেখুন একটা হুম। লাইনকে সিলেক্ট করুন, ওপরেরটা করছে একদম। হ্যাঁ, করে ওপর দেখুন ফিল্ড স্ট্যাটাস বলে যে বাটনটা আছে ওখানে ক্লিক করুন। এবার দেখুন অ্যাকাউন্ট কন্ট্রোল বলে যে লেখাটা আছে, প্রথম ডবল ক্লিক করুন। দেখুন এখানে সমস্ত এই যে ফিল্ড গুলো আছে, ট্যাক্স ক্যাটাগরি, রিকন অ্যাকাউন্ট, এক্সচেঞ্জ রেট, আর সব দেখুন প্রথম ফার্স্ট প্রায়োরিটি কি সাপ্রেস, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সাপ্রেস, সাপ্রেসটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছে, তারপরে রিকোয়ার্ড, নট রিকোয়ার্ড, অপশনাল, ডিসপ্লে, সবার আগে সাপ্রেস, হাইড করলে সবার আগে হাইড করে দাও, ঠিক আছে। এই জায়গাটা ঠিক বুঝতে পারছি না। এই যে চারটে যে আমি ফিল্ডস, যখন ফিল্ডস স্ট্যাটাস ভেরিয়েন্ট পড়ালাম তখন যে বললাম রিকোয়ার্ড, অপশনাল, ডিসপ্লে, সাপ্রেস, হুম 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 তো সেটা এখানে দেখতে পাচ্ছেন না যে প্রত্যেকটা ফিল্ড এখানে অপশনাল করা রয়েছে, তার মানে দিতেও পারি নাও দিতে পারি, বুঝতে পারছেন না হুম এখানে, হুম 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 হুম। সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। রাজস্বী বুঝতে পারছেন এটা বুঝতে ডিফারেন্ট পারছি। ডিফারেন্ট ফিল্ড গুলো যে এখানে, তাহলে আপনাকে বসে বসে তো সাজাতে হতো এবং প্রত্যেকটা ফিল্ডকে ধরে ধরে, হুম হুম সেটাই হুম। ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্টে ওরা করে রেখে দিয়েছিল গ্রুপস এর মধ্যে, ডিফারেন্ট এর মধ্যে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, লোকাল সিআরসিআই বলতে কি কারেন্সি নাকি? কোনটা? ওই যে বক্স গুলো আছে না, লাস্ট থেকে 4 নম্বর, ওই লেখা আছে না, অনলি ব্যালেন্সেস ইন লোকাল ওটা যখন সিআরসিওয়াই। আমি আপনাকে জিএল অ্যাকাউন্টিং পড়াবো তখন আমি জিএল কি শেখাবো তখন আমি বলে আচ্ছা দেবো, আচ্ছা, ঠিক আছে। ওটাও একটা ফিল্ড, অনলি ব্যালেন্স ইন দ্য আচ্ছা। লোকাল কারেন্সি, ঠিক আছে, বোঝা গেল। হুম। আমি কিন্তু একদম ইন ডেপথে বুঝিয়ে দিলাম, ডিটেলস একদম পুরো, কোনো প্রবলেম হওয়া উচিত নয়, ওকে। তাহলে স্যার, অ্যাকাউন্ট, ডিসপ্লে অপশনাল এন্ট্রির মধ্যে ডিফারেন্স কি আছে? ডিসপ্লের মধ্যে হচ্ছে জাস্ট শো করবে, যেমন ধরুন ট্রেনের টিকিট যখন কাটেন আপনি দেখবেন ওখানে, যখন হুম টিকিটটা কাটেন তার ডেট আর টাইমটা টিকিটের মধ্যে উঠে যায়, হুম হুম ঠিক আছে, ওটা ম্যানুয়াল যে হুম। এন্ট্রি করছে টিকিট সে দেয় না। আর অপশনাল ফিল্ড হচ্ছে আপনার কোনো ফিল্ড যেটা হচ্ছে যে আপনার দিতেও পারে নাও দিতে পারে, নট নেসেসারি, ঠিক আছে, সেগুলো হচ্ছে আচ্ছা। অপশনাল, ওকে। এবার আসছি নেক্সট কনসেপ্ট হচ্ছে যে পোস্টিং পিরিয়ড ভ্যারিয়েন্ট। পোস্টিং পিরিয়ড ভ্যারিয়েন্ট কাকে বলে না, পোস্টিং পিরিয়ড ভ্যারিয়েন্ট হচ্ছে এটা রিয়েল টাইমে এন্ড ইউজাররা মানে যারা ব্যাক অফিসে কাজ করছে, ঠিক আছে, হুম। তারা সাধারণত যে পিরিয়ডটা রানিং থাকে সেই পিরিয়ডেই এন্ট্রি করতে পারে। কি বললাম, এন্ড ইউজাররা যে পিরিয়ডটা রানিং থাকে সেই পিরিয়ডেই এন্ট্রি করতে পারে, ঠিক আছে, বোঝা যাচ্ছে না যাচ্ছে না? হ্যাঁ স্যার। হ্যালো হুম অনিরুদ্ধ, হুম, বলুন বলুন। যে পিরিয়ডটা রানিং সেই পিরিয়ড, তাহলে এখন কোন পিরিয়ড রানিং, এখন কত নম্বর পিরিয়ড, অ্যাসেট। এখন কত নম্বর পিরিয়ড রানিং চলছে? জানুয়ারি, মানে 10th। এটা 10। 10, তার মানে 10 নম্বর পিরিয়ডই কিন্তু ওরা এন্ট্রি করতে পারবে, হুম না পারবে আচ্ছা। 9 নম্বর বা তার আগে, ঠিক আছে, না হুম পরের তো কোনো প্রশ্নই নেই, অনলি 10টাই খোলা আছে, ঠিক আছে। এবার এসএপি তে নিয়ম হচ্ছে যারা এন্ড ইউজারে কাজ করে তাদের ক্ষেত্রে এক একজনকে এক এক রকমের কাজ দেওয়া হয়, যেমন ধরুন যে লোকটা জিএল পোস্টিং করছে সে কিন্তু শুধু জিএল এরই কাজ করবে, সে কিন্তু অন্য কোনো, কাজ করবে না। আর যে লোকটা ভেন্ডার ইনভয়েস করছে সে কিন্তু শুধু ভেন্ডার ইনভয়েসই করবে, যে লোকটা ভেন্ডার পেমেন্ট করছে সে শুধু ভেন্ডার পেমেন্টই করবে, যে লোকটা কাস্টমার ইনভয়েস করছে সে লোকটা শুধু কাস্টমার ইনভয়েসই করবে, ঠিক আছে। কেন সেগ্রিগেশনটা করা হয়, কারণ যাতে কোনো লোক কোনো লোকের কাজে ডিস্টারবেন্স না ক্রিয়েট করতে পারে, এবং কোনো কাজে প্রবলেম হলে পার্টিকুলার পার্সনকে আলটিমেটলি ধরা যায় যে তোমার মাধ্যমে এই প্রবলেমটা হয়েছে, ঠিক আছে। তো এবার কোয়েশ্চেন হচ্ছে যে এই যে আপনার যে প্রবলেমটা এখানে হচ্ছে, ঠিক আছে, আমরা
পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্টের মাধ্যমে একটা পার্টিকুলার পিরিয়ডকে আগে ডিফাইন করব, ঠিক আছে? তো সেই জন্য আমাদের আগে ফার্স্ট পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্ট ক্রিয়েট করতে হবে। ও বি বিও /ND OBBO। এটা পোস্টিং পিরিয়ড ভ্যারিয়েন্ট। হ্যাঁ, এসব খাতা যখন লিখছি করবেন আমি। না, সঙ্গে সঙ্গে খাতায় লিখে নিন টিকট গুলোকে, আমি লিখছি। তাহলে পরবর্তীকালে মুখস্থ করতে সুবিধা হবে। টিকট মুখস্থ নিয়ে কোনো চাপ হবে না। টিকটটাই তো স্যার মুখস্থ করাতে সমস্যা হয়ে যাচ্ছে। মুখস্থ ও করতে হবে, রেগুলার পড়াশোনা করতে হবে টিকট নিয়ে, ঠিক আছে? ওবি বিও ওবি 0 বিও ওবি বিও নিউ এন্ট্রিজ। ওবি বিও। ভ্যারিয়েন্টের পুরোটা ডেসক্রিপশন দিয়ে দিন। ডেসক্রিপশনটা কি দেবো এখানে? পোস্টিং পিরিয়ড। পোস্টিং পোস্টিং পিরিয়ড। হুম। সেভ, কন্টিনিউ, হয়ে গেছে। এবার এটা কোম্পানি কোড অ্যাসাইন করব, OBBP। ওবি বিপি বিপি তো OBBP এটা কি আছে কোডটা? কোম্পানি কোড অ্যাসাইনমেন্ট। অ্যাসাইন পোস্টিং পিরিয়ড ভ্যারিয়েন্ট উইথ কোম্পানি কোড OBBP। না লিখবোটা কি আমি লিখবো? ওই তো বললাম, অ্যাসাইন পোস্টিং পিরিয়ড ভ্যারিয়েন্ট উইথ কোম্পানি কোড OBBP। পজিশনে গিয়ে অ্যাসাইন করে দিন। ঠিক আছে। সেভ। এবার হচ্ছে, যখন প্রত্যেকটা মাসে আমি বললাম যে রানিং মাস শুধু ওপেন থাকবে, তাহলে এখানে খুব স্বাভাবিকভাবেই যে প্রত্যেকটা মাস যখন শেষ হবে নতুন মাস ওপেন করতে হবে। এটাকে বলা হয় ওপেন অ্যান্ড ক্লোজ পোস্টিং পিরিয়ড ভ্যারিয়েন্ট। ওপেন অ্যান্ড ক্লোজ পোস্টিং পিরিয়ড ভ্যারিয়েন্ট, এটা প্রতি মাসে চেঞ্জ করতে হয়। OB52। নিউ এন্ট্রিজ। ঠিক আছে, ট্যাব দিয়ে চলে যান এই কালামে। এই কালামটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট কালাম, ভালো করে রাজস্বী ওয়াচ করবেন। ড্রপ ডাউনে যান। এবার দেখুন এখানে ডিফারেন্ট টাইপ অফ অ্যাসেট। A ফর অ্যাসেট, D ফর কাস্টমার, K ফর ভেন্ডার, M ফর মেটেরিয়ালস, আর S ফর জিএলস। এই পাঁচটা ভাগে ADKMS বলা হয়। এই পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে। ডিফারেন্ট টাইপস অফ ইউজার, যারা যে কাজই করুক তাদেরকে এই পাঁচটা টাইপসের মধ্যে ভাগ করা হয়েছে। কেউ অ্যাসেটের কাজ করছে, কেউ কাস্টমারের কাজ করছে, কেউ ভেন্ডারে, কেউ মেটেরিয়াল, কেউ নর্মাল জিএলস। ঠিক আছে। তো এখন কোয়েশ্চেন হচ্ছে, রিয়েল টাইমে সবসময় ADKMS ফলো করে কনফিগারেশন করা হয়। বুঝে গেল? রিয়েল টাইমে সবসময় ADKMS ফলো করে কনফিগারেশন করা হয়, বাট আমরা তো এখন ADKMS আলটিমেট ফলো করিনি। আমরা তো আলটিমেট নর্মালি বানিয়েছি। সেই জন্য আমরা কি করব, এখানে দেখুন উপরে একটা অপশন আছে ভ্যালিড ফর অল অ্যাকাউন্ট টাইপ প্লাস।
এই প্লাস সাইন দিয়ে যদি মেনশন করা যায়, এটা প্লাস সাইনটা সাধারণত যে অ্যাডমিনিস্ট্রেটর থাকে কোম্পানি তার পারমিশন থাকে, কারণ প্লাস সাইন দিয়ে কোনো ইউজারকে পারমিশন দেওয়া হয় না। প্লাস সাইন দিয়ে কোনো ইউজারকে পারমিশন দিলে যে কোনো ইউজার যে কোনো কাজ করতে পারবে। রাজস্বী বুঝতে পারছেন? প্লাস সাইন দিয়ে বুঝতে পারমিশন পারলাম দিয়ে আমি দিলে তাহলে অ্যাসেটের কাজও করতে পারে, কাস্টমারও পারবে, ভেন্ডারও পারবে, মেটেরিয়াল সব সব কাজ করতে পারবে। সেজন্য রিয়েল টাইমে কোনোদিন প্লাস সাইন দিয়ে কাউকে পারমিশন করানো হয় না, ঠিক আছে? বাট যেহেতু আমরা এখানে কেন কাজ করলে কি হবে, মানে কি প্রবলেম? ধরুন বুঝতে একজন পারলাম না একজন অ্যাসেটের যদি কাজ এন্ড ইউজার করছে, সে যদি কাস্টমারের কাজ করে দেয়, তাহলে কাস্টমারের কাজের যে ধরুন কাস্টমারের একটা লোক একটা ভেন্ডারে কাস্টমার ইনভয়েস বানিয়েছে, সে ওখানে ঢুকে এক্সট্রা ইনভয়েসটাকে আলটিমেটলি রিভার্স করে দিল, ঠিক আছে? কিরকম আচ্ছা অবস্থা হবে বুঝতে পারছেন? বা আচ্ছা, কাস্টমারের লোক ঢুকে মানে একটা এক একটা অ্যাসেটের, ডিপার্টমেন্টের জন্য এক একটা এক্স্যাক্টলি এবার একটা আছে, তাই তো? কাস্টমারের লোককে পারমিশন দিলে কাস্টমার লোকটা অ্যাসেট অ্যাকাউন্টিং এ একটা এন্ট্রি হচ্ছে, তাকে রিভার্স এন্ট্রি করে দিল। কি অবস্থা ভুল বুঝতে হয়ে পারছেন? যাবে। হুম। ঠিক আছে? তো সেই জন্য কোনোদিন এটা দেওয়া হয় না। ওকে, তো আমাদের তো এখানে করা নেই, সেই জন্য আমরা সাধারণত প্লাস বাটন দিয়ে কাজটা করবো। প্লাস বাটনে ক্লিক করুন, ট্যাব দিয়ে চলে যান ফর্ম পিরিয়ড 1-এ। ওখানে অ্যাকাউন্টে কিছু করবো না, যেহেতু অ্যাকাউন্ট তখনই করব যখন আমরা এডিকেএমএস ফলো করব। ফর্ম পিরিয়ড 1-এ চলে যান, হুম ফর্ম পিরিয়ড 1, ফর্ম পিরিয়ড 1, হ্যাঁ ওখানে দেখেন 10 লিখে দিন, যেহেতু 10 থেকে কাজ শুরু করেছি। ইয়ার হচ্ছে 2023, টু পিরিয়ড পুরো বছরটাই খুলে দিন, 12ই করে দিন, কারণ নাহলে বারে বারে চেঞ্জ করতে হবে। ইয়ার 2023, ফর্ম পিরিয়ড 2টা হচ্ছে আপনার স্পেশাল পিরিয়ড। মনে আছে সেই স্পেশাল পিরিয়ড করেছিলাম, সেই স্পেশাল পিরিয়ডটা হচ্ছে ফর্ম পিরিয়ড 2। 4 তো এটা হচ্ছে 13, 12-র পর 13, ইয়ার 2024, ঠিক আছে? টু পিরিয়ড হচ্ছে 16, সেটা যে স্পেশাল পিরিয়ড বলেছিলেন ওই জিনিসটা তো, মানে রাইট 12+4। রাইট, ইয়ার 2024, সেভ। এবিসি। হ্যালো, হ্যাঁ বলুন এবার। এটা ফর্ম পিরিয়ড মানে 10 থেকে শুরু করে 10-এর কাজটা করা হবে, 12 অবধি। এগুলো 13 থেকে 16 হলো স্পেশাল পিরিয়ড, আর পাশে পাশে ইয়ারগুলো লিখে দেওয়া হবে, তাই তো? ঠিক আছে, এখানে সবকিছু করা যাবে, অ্যাসেট লাইবিলিটি সব এন্ট্রি করা যাবে। প্লাস দিয়ে করেছি তো সেই জন্য। ক্লাস দিয়ে করেছেন বলে। কনসেপ্ট ক্লিয়ার তো এটুকুনি? হুম ব্যাস, এরপর আসছি একটা ইউজার ম্যাক্সিমাম কত টাকা অ্যামাউন্ট অবধি এন্ট্রি করতে পারবে তারও কিন্তু একটা পারমিশন লাগে রিয়েল টাইমে। এটাকে বলা হয় টলারেন্স লিমিট। মানে ধরুন ইউজারদের বলা আছে আপ টু 5 lakhs অবধি ইনভয়েস যদি ভ্যালু হয়, তাহলে একজনে কোনো পার্টিকুলার ইউজার করছে, 5 lakhs এর বেশি হয়তো 15 lakhs অবধি একজন করছে, এরকম আর কি সেগ্রিগেশন থাকে, ঠিক আছে? তো এটাকে বলে টলারেন্স লিমিট, ঠিক আছে? এই টলারেন্স লিমিটটা আমাদের এখানে ক্রিয়েট করতে হবে, OBA4। নিউ এন্ট্রিজ, ও এখানে কোম্পানি কোডটা দিন, গ্রুপে কিছু দেবেন না। এবার হচ্ছে অ্যামাউন্ট পার ডকুমেন্ট। অ্যামাউন্ট পার ডকুমেন্ট হচ্ছে আপনার ম্যাক্সিমাম 10 ডিজিট অবধি আমরা এন্ট্রি করতে পারি, মানে 10 ক্যারেক্টার্স। তো 10 লাখ। হ্যাঁ না, 10 10 লাখ। ক্যারেক্টার মানে কি? ফার্স্ট সিঙ্গেল ক্যারেক্টারের হাইয়েস্ট লিমিট কত রাজস্বী? সিঙ্গেল ক্যারেক্টারের হাইয়েস্ট সিঙ্গেল লিমিট কত? 100 কোটি সিঙ্গেল 10 ক্যারেক্টার ক্যারেক্টার বলেছি, একটা সিঙ্গেল 9। ক্যারেক্টারের হাইয়েস্ট লিমিট কত? 9। ডাবল ক্যারেক্টারের হাইয়েস্ট লিমিট কত?
99 হ্যাঁ 99 99 99, তাহলে আমরা সেই হিসাবে ম্যাক্সিমাম 10 ক্যারেক্টার মানে 10টা 9 হতে পারে সেই হিসাবে। আচ্ছা তো আমার 10টা 9 করার দরকার নেই, আমি 8টা 9 করে দিন। অ্যামাউন্ট পার ডকুমেন্টে হচ্ছে বেসিক্যালি জিএল পোস্টিং এর ব্যাপারটা, 8টা 9 করে দিন। এই এত লাখ টাকা অবধি আমরা ম্যাক্সিমাম সিঙ্গেল এন্ট্রির হাইয়েস্ট লিমিট, ভালো করে বুঝুন। এত টাকা কিন্তু টোটাল নয়, আপনার যে ইউজার এন্ট্রি করবে তার পারমিশন হচ্ছে সে যদি সিঙ্গেল এন্ট্রি করে ম্যাক্সিমাম এত টাকার এন্ট্রি করতে পারবে, ঠিক আছে? বাট এত টাকা 0.01 পয়সা করতে পারবে না। এত টাকা যত ইচ্ছা এন্ট্রি করুক, কোনো প্রবলেম নেই, বাট সিঙ্গেল এন্ট্রির ক্ষেত্রে হাইয়েস্ট লিমিট কোনো দিন এত টাকার বেশি হবে না। বোঝা গেল? সেভ। এখানে নিচে একটা আছে অ্যামাউন্ট পার ওপেন আইটেম, এটা যখন ভেন্ডার কাস্টমার করবো তখন বুঝবো, এখন না। সেভ। ঠিক আছে, টলারেন্স লিমিট হয়ে গেল। আর লাস্ট গ্লোবাল সেটিংস হচ্ছে রিটেন্ড আর্নিং অ্যাকাউন্ট। আমার মনে হয় এই রিটেন আর্নিং অ্যাকাউন্টটা আমি পরের দিন বোঝাবো, কারণ এটা একটু বড় কনসেপ্ট। ঠিক আছে, আজকে যতটা হয়ে গেল অ্যাকাউন্ট গ্রুপ, পোস্টিং পিরিয়ড এবং এইটা প্লাস আগের দিনেরটা হয়েছে, এই দুটোকে মার্চ করে ভালো করে প্র্যাকটিসটা কিন্তু করে নিন। প্র্যাকটিসটা করার পর নেক্সট দিন আমাকে বলবেন যে কিছু প্রবলেম হচ্ছে নাকি। নেক্সট দিনকে আমরা ফার্স্ট রিটেন আর্নিং অ্যাকাউন্ট বুঝবো, তারপর আমরা জিএল ক্রিয়েশনে ঢুকবো। ঠিক আছে, বুঝে স্যার গেল? এগুলো বলছি আপনি কি পরে বলবেন? এই যে লেখা আছে অ্যামাউন্ট পার ওপেন আইটেম অ্যাকাউন্ট, তারপরে ক্যাশ ওটা তো ডিসকাউন্ট বললাম, পার ওটা লাইন ওগুলো তো আইটেম। বললাম, আমি নিচে ভেন্ডার কাস্টমার যখন হবে তখন হবে, এখন তো এগুলো ঠিক বলে আছে, লাভ নেই। ঠিক আছে, ঠিক আছে। এখন আমার যতটুকু জিএল এর জন্য লাগবে ততটুকু করতে হবে। ঠিক আছে, স্যার বলুন। আমাকে তাহলে এখনই কি ভিডিওটা দেবেন স্যার, একবার প্র্যাকটিস করবো তাহলে একবার। আরে ভাই, সকাল থেকে 7 নম্বর ক্লাস চলছে, ঠিক হুম, আছে? হুম, কোনো রকমে সুস্থ হয়ে বসেছি। লাস্ট হুম। একটা মাস কি গেছে তুমি নিজেও জানো ভাই। হ্যাঁ, হ্যাঁ, আমার হ্যাঁ, হ্যাঁ। হসপিটাল পর্যন্ত রাত কাটবো, হসপিটালে রাত কাটিয়ে চলে এলাম। ঠিক হুম, আছে, হুম, হুম। একটু ওয়েট করে, আমি ডেফিনেটলি কালকের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। আজকে ওকে স্যার। প্রচুর ক্লাস হয়ে গেছে। আজকে এই এই 7 তারিখের 9 তারিখের মধ্যে সব থেকে 7খানা ক্লাস আজকে করেছি। ঠিক আছে, আমি দিয়ে ঠিক দেবো। আছে। ওকে স্যার। আমাকে সব কটাকে ঠিক কম্পাইল আছে। করতে হবে না, আমি একবারে দিই সবাইকে। ঠিক আছে, হুম। কালকের মধ্যে ঠিক দিয়ে দেবো। আছে। ওকে। ঠিক আছে।